আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি নাসির ফারুক, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ফিন্যান্সের দ্বিতীয় অধ্যায় থেকে একটি ক্লাস নেব। এর আগে আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম, তো এটি আমার দ্বিতীয় ক্লাস। আমরা দ্বিতীয় এই চ্যাপ্টারটির নাম হলো অর্থায়নের উৎস। এখানে বেসিক্যালি সম্পূর্ণ থিওরিক্যাল, এবং আমি আবারও বলি, এটা যারা ম্যাথমেটিক্সে একটু দুর্বল ওদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং প্রতি বছরই একটি ক্রিয়েটিভ কোশ্চেন পরীক্ষা দিয়ে থাকে এ অধ্যায় থেকে। তো আজকে আমরা অর্থায়নের উৎস অর্থাৎ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অর্থায়নের উৎস হলো দুইটি, একটি হলো অভ্যন্তরীণ উৎস এবং অপরটি হলো বাহ্যিক উৎস। তো আমরা অভ্যন্তরীণ উৎস নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ অভ্যন্তরীণ মূলধন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি অর্থায়নের উৎসের বহিস্থ মূলধন অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বাহিরের কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয় এবং কেন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তা আমরা দেখি, এক নম্বর ছিল আমাদের একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস। এখানে আসছিল আমাদের বহিস্থ উৎস, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন তাদের নিজস্ব মূলধন এবং শেয়ারের মাধ্যমে অর্থ সংস্থান করার পরেও তার আরও অর্থের প্রয়োজন পড়ে, তখন তারা বহিস্থ উৎস থেকে অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বীমা অথবা ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে থাকে। তো এরকম অনেক উৎস আছে যারা একটি প্রতিষ্ঠানকে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে ঋণ দিয়ে থাকে। তো বহিস্থ উৎসের ক্ষেত্রে আমরা এই বহিস্থ উৎসের অর্থগুলোকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। এই বহিস্থ উৎসগুলো একটি স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়, আরেকটি হলো মধ্যমেয়াদী, এবং লাস্টেরটি হলো দীর্ঘমেয়াদী। আজকে আমরা বহিস্থ উৎসের স্বল্পমেয়াদী উৎসের আলোচনাগুলো করে থাকব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো কিনা বহিস্থ মূলধন বলতে কাদেরকে বোঝানো হয়? আমরা জানি একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অর্থাৎ প্রতিষ্ঠানের মালিক ছাড়াও বাইরের যে উৎস থেকে অর্থ সংগ্রহ করলে অথবা বাইরের যে উৎস থেকে অর্থ নিলে একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, এই সকল উৎসগুলো হলো বহিস্থ উৎস। আর বহিস্থ উৎসের যে সমস্ত জায়গা থেকে অর্থগুলো সংগ্রহ করা হয় তারা প্রতিষ্ঠানে আসলে মালিকানা ভোগ করে না, তারা হলো ঋণ সরবরাহকারী। আর ঋণের জন্য একটি প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে, এবং ঋণের টাকাটা অবশ্যই একটি প্রতিষ্ঠান ভালো অথবা খারাপ হোক না কেন তা পরিশোধ করতে হয়। এখন বহিস্থ উৎস থেকে অর্থ সংগ্রহ করার কয়েকটি সুবিধা রয়েছে। যেমন এক নম্বর সুবিধা হলো, বহিস্থ উৎস থেকে অথবা ঋণকৃত উৎস থেকে অর্থ সংগ্রহ করলে সরকারকে ট্যাক্স দিতে হয় না, অর্থাৎ নিট আয়ের উপর ট্যাক্স দিতে হয় না। এটা একটা সুবিধা পাওয়া যায়। তাছাড়াও আরেকটা আছে যে বহিস্থ উৎস থেকে অর্থ সংগ্রহ করলে একজন ব্যক্তি তার প্রতিষ্ঠানকে সুচারুভাবে এবং ভালোভাবে সে পরিচালনা করবে, যেভাবে আর্থিক যেন ক্ষতি না হয় সে চেষ্টা করবে। তাছাড়া আরেকটি অসুবিধা আছে, যেমন বহিস্থ উৎস থেকে অর্থ সংগ্রহ করলে সেই উৎসের টাকাটা প্রতিষ্ঠান লাভ অথবা ক্ষতি হোক না কেন সেই টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। এ একটি সমস্যা আছে। আরেকটি সমস্যা আছে, সেটা হলো বহিস্থ উৎস থেকে অর্থ সংগ্রহ করলে প্রতিষ্ঠান অথবা অর্থ সরবরাহকারী ব্যক্তি যদি প্রতিষ্ঠানের নামে মামলা করে, তাছাড়া হলো যেটা কোনো কমপ্লেন দিয়ে থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে প্রতিষ্ঠান দেউলিয়া হতেও পারে। তো এই কারণে বহিস্থ উৎসের সমস্যা যেমন আছে, সুবিধাও তেমন আছে। তো আমরা আজকে বহিস্থ উৎসের ক্ষেত্রে এক নম্বর স্বল্পমেয়াদী উৎস। এখন এটা তিন ভাগে ভাগ করা হয়ে থাকে উৎসটিকে, একটি স্বল্পমেয়াদী, একটি মধ্যমেয়াদী এবং একটি দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী বলতে বোঝাচ্ছে যে উৎস থেকে 1 বছর অথবা তার চেয়ে কম সময়ের জন্য অর্থ সংগ্রহ করা হয় তাকে স্বল্পমেয়াদী উৎস বলা হয়ে থাকে। 2 নম্বর মধ্যমেয়াদী। আমরা মধ্যমেয়াদী নিয়ে আজকে আলোচনা করব না, তারপরও মধ্যমেয়াদী বলতে বোঝাচ্ছে 1 থেকে 5 বছরের জন্য যে অর্থায়নটা করা হয়ে থাকে তাকে মধ্যমেয়াদী অর্থায়নের উৎস বলা হয়ে থাকে। আর দীর্ঘমেয়াদী বলতে 5 বছরের অধিক সময়ের জন্য যে উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয় তাকে বলা দীর্ঘমেয়াদী উৎস। তো আজকে আমরা স্বল্পমেয়াদী উৎসের কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব। 1 নম্বর আছে প্রাপ্য বিল বাট্টাকরণ, 2 নম্বর আছে প্রদেয় বিল, 3 নম্বর ব্যাংক ঋণ, 4 নম্বর আছে বাণিজ্যিক পত্র, ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ, মজুত মাল বন্ধকীকরণ এবং গ্রাম্য মহাজন। এখন আমার প্রশ্ন হলো, যেটা একটি প্রতিষ্ঠান কখন স্বল্পমেয়াদী অর্থের প্রয়োজন পড়ে? একটি প্রতিষ্ঠান যখন তার চলতি ব্যয়গুলো মেটাতে না পারে, অর্থাৎ তার আয় থেকে যদি তার চলতি ব্যয়গুলো যদি মেটাতে না পারে,
তখন সাধারণত আমরা জানি ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। এই ঝুঁকি থেকে মোকাবেলা করার জন্য অথবা এই চলতি ব্যয়গুলোকে মেটানোর জন্য একটি প্রতিষ্ঠান সাধারণত স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। যেমন কাঁচামাল ক্রয় করা, তারপরে হলো যেটা বাসা ভাড়া দেওয়া, বিদ্যুৎ বিল দেওয়া, এরকম অন্য অন্য যে সকল দায়গুলো আছে, তারপর হলো যেটা স্বল্পমেয়াদী যে কোনো পরিবহন ব্যয়, এগুলো জাস্ট মেটানোর জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। এখন স্বল্পমেয়াদী উৎসের কয়েকটি ধরন আছে, জাস্ট আমরা একটু দেখি। একটা আমরা প্রাপ্য বিল বাট্টা করি। এখন ফার্স্টে হলো যেটা আমরা জানতে হবে প্রাপ্য বিল কিভাবে সৃষ্টি হচ্ছে। আমরা জানি প্রাপ্য বিল হলো বাকিতে লেনদেন করার কারণে মূলত প্রাপ্য বিল সৃষ্টি হয়ে থাকে। এখন বাকিতে যদি কোনো একটি পণ্য কোনো ব্যক্তির কাছে কোনো বিক্রেতা বিক্রি করে, তাহলে ক্রেতা বিক্রেতাকে একটি লিখিত যে দলিল দিয়ে থাকে তাকে বলে প্রাপ্য বিল। আর এই প্রাপ্য বিলটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, যেমন 270 দিন, 3 মাস, 6 মাস, এরকম থাকে 90 দিন, জাস্ট এরকম একটি নির্দিষ্ট মেয়াদকাল থাকে। এখন একজন বিক্রেতা যখন একটি পণ্য বাকিতে বিক্রি করে, তখন ক্রেতা বিক্রেতাকে যে দলিলটা দিয়ে থাকে তার একটি নির্দিষ্ট মেয়াদকাল থাকে। যেমন মিস্টার করিম যদি মিস্টার রহিমকে বলে যে আমি 3 মাস পরে আপনাকে টাকা ফেরত দেব, এর জন্য একটি লিখিত দলিল দিছে। সো মিস্টার রহিম অবশ্যই বিক্রেতা, এখানে মিস্টার করিম হলো একজন ক্রেতা। তাহলে মিস্টার রহিম বিক্রেতা, সে 3 মাসের আগে তার টাকাটা অবশ্যই পাবে না। এখন এখানে প্রাপ্য বিলটা কে পেয়েছিল? মিস্টার রহিম পেয়েছিল। এখন মিস্টার রহিমের যদি 3 মাসের মাঝে যে কোনো সময় হঠাৎ অর্থের প্রয়োজন পড়ে, তখন সে একটি বিকল্প পন্থায় বা বিকল্প অবস্থায় সে অর্থটাকে নগদ অর্থে পরিণত করতে পারবে প্রাপ্য বিলটা বিক্রি করে। সে কোথায় বিক্রি করবে? বিভিন্ন ব্যাংক অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে সে বিক্রি করে নগদ অর্থে পরিণত করতে পারবে। কেমন? যেমন আমি একটা উদাহরণ যদি দেই, মিস্টার রহিম যদি মিস্টার করিমকে 100 টাকার একটি পণ্য বিক্রি করেছিল, তাহলে প্রাপ্য বিলের মূল্য হলো 100 টাকা। এই 100 টাকা যদি আমি একটা ব্যাংকের কাছে গিয়ে এই প্রাপ্য বিলটা ভাঙাতে চাই, ব্যাংক অবশ্যই 100 টাকা ক্রয় করবে না, কারণ ব্যাংকের একটা লাভ লাগবে। তখন ব্যাংক এই 100 টাকা 10% ছাড়ে যদি আমি বিক্রি করি, তাহলে আমার দেখা যাচ্ছে 10 টাকা ছাড়ে, অর্থাৎ 100 টাকা থেকে আমাকে 10 টাকা বাদ দিলে আমাকে দেখা যাচ্ছে 90 টাকা। অর্থাৎ ব্যাংকে নিয়ে যদি আমি 100 টাকার প্রাপ্য বিল ভাঙি, তাহলে অবশ্যই আমি পাবো 90 টাকা, পরবর্তীতে ব্যাংকের লাভ থাকবে 10 টাকা। এইভাবে প্রাপ্য বিল ভাঙানো হয়ে থাকে। আর এটা কি স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহ করার অন্যতম একটি উৎস। 2 নম্বর হলো প্রদেয় বিল। এখন আমরা জানি প্রদেয় বিলটা কাকে বলা হয়ে থাকে। একটা পণ্য বাকিতে ক্রয় করলে দুইটা পক্ষ থাকে, একটা হলো প্রাপ্য পক্ষ আর একটা হলো প্রদেয় পক্ষ। যে ব্যক্তি বাকিতে পণ্যটি ক্রয় করেছিল, সে যে দলিলটা দিয়েছিল, যে বিলটা দিয়েছিল, সেটাই প্রদেয় বিল। আর যে গ্রহণ করেছিল তাকে বলা হয় প্রাপ্য বিল। এখন তার জন্য সুবিধাটা কি? যেমন এখানে ছিল মিস্টার করিম কোনো পণ্য ক্রয় করেছিল। এখন মিস্টার করিম যে 3 মাসের জন্য ক্রয় করছে, মিস্টার করিম কিন্তু নগদ অর্থের মাধ্যমে ক্রয় করেনি, বাকিতে ক্রয় করছে। এতে করে সুবিধাটা কি? মিস্টার করিম তার পণ্য ক্রয় করে 3 মাস পর্যন্ত সেই পণ্যটাকে ব্যবহার করতে পারতেছে। এটাও কি একটা স্বল্পমেয়াদী অন্যতম একটি উৎস। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে বলছে ব্যাংক ঋণ। আমরা সাধারণত জানি ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান যারা জনগণের কাছ থেকে জনগণের ফেলে রাখা ক্ষুদ্র ক্ষুদ্র অর্থগুলোকে স্বল্প সুদের হারে সংগ্রহ করে থাকি এবং একটা বিশাল অর্থ পরিণত করে বা মূলধন তৈরি করে। সেই মূলধনটা বিভিন্ন প্রতিষ্ঠানে অধিক সুদের হারে বিনিয়োগ করে। এটি মূলত ব্যাংকের কাজ এবং এভাবে কি করে থাকে? ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। তাহলে এই ব্যাংক সাধারণত যখন জনগণের কাছ থেকে অর্থ নিয়ে আসে, সে অর্থ অবশ্যই বসিয়ে রাখবে না, সে অর্থটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে। এখন বিনিয়োগ করার মাধ্যমে এখন বিনিয়োগের হারটা থাকবে সাধারণত একটু বেশি সুদের হারে। আর সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদী ঋণটাই সবচেয়ে বেশি দিয়ে থাকে, কারণ বাণিজ্যিক ব্যাংক সবসময় চায় জনগণের কাছে বিনিয়োগ করে স্বল্প সময়ের জন্য সুদ সহ আসল টাকা ফেরত নিয়ে আসতে। এভাবে কি একটা বাণিজ্যিক ব্যাংক পরিচালিত হয়। আর এর মাধ্যমে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী অর্থের প্রয়োজন পড়লে ব্যাংক থেকে ঋণ নিতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা বাণিজ্যিক পত্র নিয়ে আলোচনা করি। বাণিজ্যিক পত্রকে আসলে কমার্শিয়াল পেপার বলা হয় থাকে। এটা অর্থ সংগ্রহ করার একটি জনপ্রিয় মাধ্যম। বাণিজ্যিক পত্র বলতে একটি লিখিত দলিল। এটা সাধারণত একটি সুনামধন্য এবং বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইস্যু করতে পারে। তাহলে কোনো সুনামধন্য বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান যখন অর্থের প্রয়োজন পড়ে, তখন যে পত্র ইস্যু করে স্বল্প সময়ের জন্য অর্থ সংগ্রহ করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে বাণিজ্যিক পত্র। এই বাণিজ্যিক পত্রে সাধারণত লিখিত মূল্য অপেক্ষা তার বিক্রয় মূল্যটা কম থাকে। অর্থাৎ
1000 টাকা একটি বাণিজ্যিক পত্র, 1000 টাকা যদি আমি 10% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে আমাকে আসতেছে 100 টাকা ছাড়ে বিক্রি করতেছে। অর্থাৎ 1000 টাকা থেকে যদি আমি 100 টাকা বাদ দিই, আমাকে আসতেছে 900 টাকা। এই 900 টাকা সাধারণত কোনো কাস্টমার অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ক্রয় করে থাকে। পরবর্তীতে যখন প্রতিষ্ঠান আবার বাণিজ্যিক পত্রটা পুনরায় ক্রয় করে নেবে, তখন সে 1000 টাকায় ক্রয় করে নেবে। এতে করে যে ব্যক্তি বাণিজ্যিক পত্র ক্রয় করেছিল তার 100 টাকা লাভ থাকবে। এভাবে মূলত বাণিজ্যিক পত্রগুলো একটি প্রতিষ্ঠান ইস্যু করে স্বল্প সময়ের জন্য অর্থ সংগ্রহ করে থাকে। আমি আশা করি তুমি এই টপিকটা বুঝতে পারছো। এটা সাধারণত পরীক্ষায় আসে। আর বাণিজ্যিক পত্রে একটি নির্দিষ্ট মেয়াদকাল আছে, যেমন সর্বোচ্চ সময়কাল 270 দিন হয়ে থাকে, 1 দিন থেকে 270 দিন পর্যন্ত হয়ে থাকে বাণিজ্যিক পত্রের মেয়াদকাল। ওকে, আমরা পরবর্তী দেখি প্লিজ। আমাদের কি ছিল? ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। আমরা জানি যে কোনো বিশ্বস্ত কোনো ব্যক্তির সাথে যদি আমরা লেনদেন করে থাকি, যে কোনো একটি পণ্য যদি দোকানে না থাকে, তখন বিক্রেতা সাধারণত ক্রেতাকে অফার দিয়ে থাকে যে আপনি অগ্রিম টাকা রেখে যান, পরবর্তীতে মাল আসার সাথে সাথে আপনাকে সে পণ্য সাপ্লাই দেওয়া হবে। এইভাবে ক্রেতা থেকে সাধারণত অগ্রিম গ্রহণ করা হয়ে থাকে। আর এটা সাধারণত কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান, কোনো বিশ্বস্ত ব্যক্তি ছাড়া সাধারণত এরকম লেনদেন হয়ে থাকে না। এটাও কি একটি স্বল্পমেয়াদী আর্থিক লেনদেন হয়ে থাকে। পরবর্তীতে আরেকটি টপিক আছে 6 নম্বর, মজুত মাল বন্ধকীকরণ। এখন মজুত মাল বন্ধকীকরণ জিনিসটা কি? যেমন আমরা জানি বাংলাদেশে যেমন গার্মেন্ট শিল্প, তাছাড়া পোশাক শিল্পের ক্ষেত্রে শীতকালীন পণ্য গ্রীষ্মকালে অথবা গরমকালে তৈরি করা হয়ে থাকে। এখন এই শীতকালীন পণ্যটা গ্রীষ্মকালে যে 6 মাস, এই 6 মাস পণ্য তৈরি করা হয়, এগুলো বিক্রি করা হয় না, এগুলো শীতকালে সাপ্লাই দেওয়া হয়ে থাকে। তখন কোনো প্রতিষ্ঠান বা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি, এরকম প্রতিষ্ঠানে যদি স্বল্পমেয়াদে অর্থের প্রয়োজন পড়ে, সে যদি অন্য কোনো উপায় না পায়, তখন এই সকল পণ্যগুলো, যেগুলো তৈরিকৃত পণ্য, বন্ধক রেখে স্বল্প সময়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারে। এটাকে একটি অর্থ সংগ্রহ করার একটি জনপ্রিয় একটি মাধ্যম। এইভাবে মজুত মাল অর্থাৎ তৈরিকৃত মাল, যে কোনো কাঁচা মাল, যে কোনো পণ্য, এগুলো মজুত রেখে কি করা যায়? একটি প্রতিষ্ঠান সাধারণত স্বল্প মেয়াদের জন্য অর্থ সংগ্রহ করাই থাকে। আর সর্বশেষ টপিকটা আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখো, গ্রাম্য মহাজন। আমরা জানি সাধারণত বাংলাদেশ হলো একটি ক্ষুদ্র এবং কুটির শিল্প নির্ভরশীল দেশ। এদেশের বৃহৎ শিল্পগুলো খুবই কম এবং আর্থিক অবকাঠামোর দিক থেকে অনেকটা পিছিয়ে, যার কারণে গ্রামের যারা বিশেষ করে বিভিন্ন ফার্ম ফ্যাক্টরি করে থাকে, এদের যখন অর্থের প্রয়োজন পড়ে, তখন বিশেষ করে ইমার্জেন্সি অর্থ, অর্থাৎ 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য দরকার পড়ে, তখন এই গ্রাম্য মহাজনের কাছ থেকে উচ্চ সুদের হারে ঋণ নিয়ে থাকে। তবে এটা এই অপশনটা আমরা ব্যবহার না করলেও অবশ্যই পারি। তো আমি মনে করি যে আমাদের এই স্বল্পমেয়াদী উৎস সম্পর্কে যদি সঠিক ধারণা থাকে, তাহলে আমরা যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে আর যে কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা সঠিক মতো এবং সহজেই